রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রতিম। সাসপেন্স স্টেশন মৃতের শহরে চলছে তারানাথ তান্ত্রিকের সিজন 2। আপনারা আগের দিন শুনেছেন আমাদের এই সিজনের চতুর্থ গল্পের প্রথম ভাগ, তারানাথ তান্ত্রিক ও শ্বেত পিশাচ। আজ আপনাদের জন্য থাকবে এই গল্পের অন্তিম পর্ব। এখনো অবধি তারানাথ তান্ত্রিক ও শ্বেত পিশাচে যা হয়েছে। এক সন্ধ্যায় তারানাথের বাড়িতে বিহ্বল অবস্থায় এসে উপস্থিত হয় কিশোরী। তারানাথ ও বিভূতিকে সে জানায় বিগত কয়েকদিন তার সাথে ঘটে চলেছে ব্যাখ্যাহীন কিছু অলৌকিক ঘটনা, যার মধ্যে মুখ্য রূপ হয়ে দাঁড়িয়েছে এক নিকষ কালো ছায়াজীব। যদিও কিশোরী অনেকবার চেষ্টা করেছে তারানাথের পরামর্শ নেওয়ার, কিন্তু কোনো এক অলৌকিক উপায় প্রতিবারই সে বিফল হয়। কিশোরীর মুখে সব কথা শুনে তারানাথ তাকে জানায় তার সাথে ঘটে চলা এই সমস্ত ঘটনার কারণ হলো শ্বেত পিশাচ নামক এক নরকের জীব, যার আগমন ঘটেছে এক বিশেষ উদ্দেশ্য সাধনে। সে নরবলি চায়। গল্পের পরবর্তী ও অন্তিম অংশ শুরু হচ্ছে। কারণ শ্বেত পিশাচ আহ্বান করা হয় বলির জন্য। আমি আর কিশোরী চমকে উঠলাম। কাঁপা কাঁপা গলায় কিশোরী জিজ্ঞেস করলো, বলির জন্য? তারানাথ বলল, বলির জন্য। তবে তুমি যে ধরনের বলির কথা ভাবছো তেমন কোনো বলি নয়। এ হলো আত্মিক উৎসর্গ, অর্থাৎ তোমার আত্মা হরণ করে তা সেই মহাশক্তিকে নিবেদন করা। আমি আর কিশোরী যেন কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমাদের মনের ভাব বুঝতে পেরে তারানাথ ফের বলল, তবে শোনো, যে কিশোরীর ওপর শ্বেত পিশাচকে নিক্ষেপ করেছে সে এক অতিলৌকিক জগতের কোনো মহাশক্তির সাধনায় বসেছে। কি সে মহাশক্তি তা আমায় জিজ্ঞাসা করো না, কারণ তাদের নাম হয় না। তারা এক শক্তিপুঞ্জের তরঙ্গ বলয়, জাগতিক জগতের কোনো নিয়মের ঊর্ধ্বে তারা। তেমনই কোনো শক্তির সাধনায় প্রতি সেই সাধক। এই সাধনার মূল সমিদ হল 6টা মানব আত্মার আত্মিক উৎসর্গ। ওই উৎসর্গ সাধকের একার দ্বারা সম্ভব নয়, তাই সে আহ্বান করেছে শ্বেত পিশাচকে। এই প্রক্রিয়ার প্রথম ধাপ হলো চিহ্নিতকরণ, অর্থাৎ শ্বেত পিশাচ আহ্বানের যজ্ঞের ছাই সেই ব্যক্তির উপর ছিটিয়ে দেওয়া যাকে সে উৎসর্গ করতে চায়। দ্বিতীয় ধাপ নিক্ষেপণ। কিশোরীকে যে সেই দিন শ্মশানে টেনে নিয়ে যাওয়া হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল সেই শ্বেত পিশাচকে কিশোরীর ওপর নিক্ষেপ করা, বা সেই পিশাচকে কিশোরীর আত্মিক সত্তার সঙ্গে জুড়ে দেওয়া। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কিভাবে? তারানাথ বলল, মনে করে দেখো। কিশোরী বলল যে সেদিন ও মূল শ্মশানের থেকে দূরে গঙ্গার ধারে একটা আধ পোড়া চিতার সামনে গিয়ে পড়েছিল। তারপর চিতার আগুন নেভাতেও বাধ্য হয়, এবং যখন ও সেই চিতার আগুন নিভিয়ে ফিরে যাচ্ছিল সেই সময় ও পিছন ফিরে তাকায়। ঠিক বলছি তো কিশোরী? হ্যাঁ, কিন্তু সে তো... জানি তোমাকে বাধ্য করা হয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? দেখো, আমাদের প্রচলিত সনাতন রীতি অনুযায়ী চিতার আগুন নিভে গেলে শ্মশান ত্যাগ করতে হয়, পিছন ফিরে না তাকিয়ে। এরপর ঘরে ফিরে বাড়িতে নিম পাতা দাঁতে কেটে লোহা এবং আগুন চুয়ে স্নান করে দেহ শুদ্ধি করে তবে গৃহে প্রবেশ করতে হয়। অবশ্য এর কারণ আছে। মনে করা হয়
মৃত ব্যক্তির বিদেহী আত্মা মৃত্যুর পর জাগতিক জগৎ থেকে পরলৌকিক জগতে সঙ্গে সঙ্গে উত্তীর্ণ হয় না। মৃত্যুর পর আত্মার জাগতিক জগতের প্রতি তাই টান থেকেই যায়, এবং এই সময়ে সে আধার খোঁজে পুনরায় জাগতিক জগতে ফিরে আসার লোভে। এই পরিস্থিতিতে সে সেই জীবিত ব্যক্তিকে নিজের আধার রূপে বেছে নেয়, যে শ্মশান ফেরত পিছন ফিরে তাকায়, কারণ সেই সময় সেই জীবিত ব্যক্তির আত্মিক সত্তা সব থেকে দুর্বল হয়। এবার আসি এত কথা কেন বললাম সে প্রসঙ্গে। কিশোরী যে চিতার আগুন নিভিয়েছিল তা ছিল শ্বেত পিশাচের চিতার স্বরূপ। যে মুহূর্তে কিশোরী তার আগুন নেভায় এবং তারপর তার আহ্বানে সাড়া দেয়, সেই মুহূর্তেই শ্বেত পিশাচের সঙ্গে কিশোরীর আত্মিক যোগ ঘটে, এবং সেই ক্ষণ থেকেই সেই পিশাচ কিশোরীর ছায়া সঙ্গী। আমি ঠোক গিলে বললাম, এরপর? এরপর প্রক্রিয়ার তৃতীয় ধাপ, আত্মিক নিষ্ক্রমণ। অর্থাৎ তোমার আত্মার অপহরণ বা আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে তা সাধকের কাছে নিবেদন করা, সেই মহাশক্তির কাছে উৎসর্গের নিমিত্তে। এই সময় শ্বেত পিশাচের প্রকৃত স্বরূপ আক্রান্ত ব্যক্তির কাছে স্পষ্ট হয়ে ওঠে। সাথে সাথে শুরু হয় কালহরণ, স্বপ্নহরণের মতন সমস্যাগুলির। কিশোরী যতবার শ্বেত পিশাচের স্বরূপকে প্রত্যক্ষ করেছে, ততবারই সে এসেছিল কিশোরীর আত্মাহরণ করতে। দ্বিতীয়বার সে হয়তো সফল হতো, কিন্তু তোমার সেই বন্ধু অয়ন ঠিক সময় তোমায় জাগিয়ে তুলেছিল বলে সে যাত্রায় পরিত্রাণ পেয়েছ। তোমার বন্ধুর মাঙ্গলিক উপস্থিতি সেবার সেই শ্বেত পিশাচের অমঙ্গলের থেকে তোমায় ফিরিয়ে এনেছিল। আমি না জিজ্ঞেস করে পারলাম না, কিন্তু কিশোরী কেন? কেউ কি শত্রুতা করে? আমাকে কথার মাঝে থামিয়েই তারানাথ বলে উঠল, না, আমার তা মনে হয় না। বললাম যে এইসব এক অতিলৌকিক জাগতিক মহাশক্তি জাগরণের সাধনার প্রক্রিয়া। কিশোরী দুর্ভাগ্যবশতই এই প্রক্রিয়ার অংশ হয়ে গেছে না চাইতেও। অবশ্য একটা কারণ বোধ হয় আছে, আর সেটা এই যে কিশোরী তুলা লগ্নের জাতক। রাশিচক্রের মধ্যে তুলা, কুম্ভ, কর্কট, মীন ও মকর এই রাশিগুলির আত্মিক দিক দিয়ে প্রখর হয়, অর্থাৎ এদের আধ্যাত্মিক যোগ হয় প্রবল, আর তাই এরা আধ্যাত্মিক শক্তির ভালো আধার হয়। তোমরা দুজনেই তেমনই ব্যক্তি। তবে যা বললাম, কিশোরীর চয়ন নেহাতি কাকতালীয়। হয়তো সেই সাধক বা তার শিষ্য এমনই রাশির জাতক জাতিকা সন্ধান করতে করতেই সেই রাতে কিশোরীর দেখা পায়। কিশোরী জিজ্ঞেস করলো, তাহলে তারানাথ, এই কি তবে ইতি? এর থেকে পরিত্রাণের কোনো কি উপায় নেই? কিশোরীর দিকে ফিরে তারানাথ দৃঢ় গলায় বলল, অবশ্যই আছে, এবং দ্রুত এর নিষ্পত্তি করতে হবে কিশোরী। গত অমাবস্যায় যদি সেই শ্বেত পিশাচ কিশোরীর আত্মার সঙ্গে জুড়ে থাকে, তবে 14 দিনের মধ্যে সে তার কাজ শেষ করবে। অর্থাৎ সেই দিন সে তার শেষ আঘাত আনবে, যার অর্থ হলো সে তোমার আত্মাকে নিজের সঙ্গে করে নিয়ে যাবেই। এর কোনো অন্যথা নেই। তবে সেই সব পরের কথা। আপাতত আমি তোমায় যে রক্ষা কবচ দিয়েছি তা একদম নিজের থেকে আলাদা করবে না। আগামী 10 দিন শুদ্ধ দেহে থাকবে। আপনজন ও বন্ধু বান্ধবদের সান্নিধ্যে কাটাও। একা খুব দরকার না পড়লে থেকো না। জানবে প্রিয়জনের মঙ্গল কামনা আর শুভ বোধের থেকে শক্তিশালী মাঙ্গলিক বলয় আর কিচ্ছু নেই। এরপর তারানাথ 10 দিন বাদে ওর কাছে আসার কথা বলে কিশোরী আর আমাকে বিদায় দিল।
তারানাথের অলৌকিকে কিশোরীর বোধহয় তেমন বিশ্বাস হয়নি। কিন্তু আশ্চর্য ব্যাপারটা ঘটল মেসে ঢোকার সময়। কিশোরী আর আমি ওর মেসে ঢুকেছি, এমন সময় কিশোরীর মেসের ম্যানেজার কনকবাবু জানালেন একজন এসেছে কিশোরীর সঙ্গে দেখা করতে। গিয়ে দেখি কিশোরীর পিসির ছেলে, তার গ্রামের বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান, তাই সে এসেছে কিশোরীকে সাথে করে নিয়ে যেতে। এতদিন বাদে দেখা, কিশোরীকে সাথে নিয়ে সে রওনা হয়ে গেল। কিশোরী তো অবাক। তারানাথ ওকে আত্মীয় স্বজনদের সান্নিধ্যে থাকার পরামর্শ দিয়েছিল, আর ঠিক সেই সময় কিনা এও কি তারানাথের অলৌকিক বলে। যাই হোক, আমিও কিশোরীকে 10 দিন বাদে তারানাথের কাছে যাবার কথা মনে করিয়ে দিয়ে বিদায় নিলাম। দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেল। সেদিন ছিল কৃষ্ণ চতুর্দশী। সন্ধেবেলা তারানাথের বাড়ি যেতেই দেখি তারানাথ ঝোলা কাঁধে বৈঠকখানায় বসে। আমাকে দেখেই বলে উঠল, এই যে এসে পড়েছ তাহলে, কিশোরীও এলো বলে। কথা শেষ না হতেই দেখি কিশোরী হাজির। দেখে বুঝলাম স্নান করে এসেছে, চুল তখনও ভিজে। কিশোরী এসে ঢুকতেই তারানাথ বলল, চলো দেখি এবার বেরিয়ে পড়া যাক। কিশোরী অবাক গলায় জিজ্ঞেস করলো, কোথায়? তারানাথ কিছুই বলল না, মৃদু হেসে এগিয়ে চলল। হাঁটতে হাঁটতে যে কোথায় চলেছি ঠিক খেয়াল হলো না। মনে হলো একটা ঘোরের মধ্যে রয়েছি যেন। হঠাৎ নাকে একটা পোড়া গন্ধ এসে লাগতে সম্বিত ফিরে পেলাম। দেখি নিমতলা শ্মশানে দাঁড়িয়ে আছি। না, ঠিক শ্মশানে নয়, মূল শ্মশান থেকে বেশ কিছুটা দূরে গঙ্গার ধারে একটা জায়গা। দূরে একটা প্রাচীন বটগাছ, তার শতাব্দী প্রাচীন শিকড় মেলে দাঁড়িয়ে। আমার কেন জানি জায়গাটা চেনা চেনা মনে হলো। তারানাথকে সে কথা জিজ্ঞেস করতে যাব, দেখলাম কিশোরী অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে দূরে বটগাছটার দিকে। তার চোখ বিস্ফারিত, আমতা আমতা করে বলছে, এ এ তো এ তো কি? কিন্তু আপনি আপনি কি করে? তারানাথের দেখলাম কোনো হেলদোল নেই। সে বটগাছটা থেকে অনতি দূরে একটা জায়গা বেছে নিয়ে 3 দিকে 3টে আসন পাতল। পরনের ফতুয়াটা খুলে রেখে গায়ে চড়ালো একখানা রক্তাম্বর উত্তরীয়। তারপর মাঝখানের আসন গ্রহণ করে ঝোলা থেকে এক এক করে জিনিসপত্র বের করতে শুরু করলো। দেখলাম তাতে বেল আর আকন্দ কাঠ, ধুনো, ঘি, জব, তুষ, এসব ছাড়াও আরও অনেক এমন জিনিস রয়েছে যা আমি চিনি না। এরপর বেল আর আকন্দ কাঠ দিয়ে ধুনি জ্বালিয়ে তারানাথ সমিধ একে একে ধুনির চারপাশে সাজাতে লাগলো। দেখলাম ওর মধ্যে কালো একখানা পালক আর থকথকে একটা পদার্থও রয়েছে। এরপর তারানাথ সেই বটগাছটাকে পিছনে রেখে কিশোরীকে ডান দিকের আসনে বসতে বলল। আমি বসলাম তারানাথের বাম পাশের ঠিক সেই বটগাছটার মুখোমুখি। এরপর আমার দিকে তাকিয়ে তারানাথ বলল, তোমাদের আগেও বলেছিলাম, বড় কোনো যজ্ঞে 4 হাত লাগে। তুমি হলে আমার সেই সহকারী, তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু যেমন যেমন বলবো হাতে হাতে এগিয়ে দেবে, কেমন? আর হ্যাঁ, একটা কথা, মনে কিন্তু সাহস রাখবে। আজ রাত্রে এখানে অশৈল কিছু তোমাদের দুজনেই প্রত্যক্ষ করবে, তবে যাই হোক না কেন ভয় পাবে না। কথা শেষ করেই তারানাথ যজ্ঞ শুরু করল। আমি কিশোরীর দিকে তাকিয়ে দেখি ও যেন কেমন একটা ঘোরে আচ্ছন্ন। তারানাথকে ইশারায় সেটা দেখাতেই
তারানাথ বলল, আর বেশি সময় নেই, রক্ষা কবচের মেয়াদ ফুরিয়ে আসছে। কই দাও দেখি, ওই তার কাকের পালক আর বটিখানা আমায় দাও দেখি। বলে সেই থকথকে তরলটার দিকে নির্দেশ করল। মাটির সেই ছোট গোল বাটিখানা তারানাথের দিকে বাড়িয়ে দিতে দিতে বুঝলাম সেটা রক্ত। এরপর তারানাথ মন্ত্র পড়তে পড়তে একটা বেলপাতা নিয়ে সেই পালকটাকে ওই রক্তের তরলে চুবিয়ে পাতার উপর কি যেন একটা লিখল। তারপর সেই পাতাখানা কিশোরীর দিকে বাড়িয়ে বলল, কিশোরী, এই খানা এই আগুনে ফেলো দেখি। তারানাথের ডাকে কিশোরীর হুঁশ যেন কিছুটা ফিরল। তারানাথ কিশোরীর ডান হাতে বেলপাতাখানা দিয়ে ওর হাতখানা নিজের হাতের ওপর রাখল। তারপর সেটা ধুনির আগুনে ফেলে দিল। এই প্রথম দেখলাম তারানাথের কনুইয়ের ওপর একটা বেশ গভীর কাটা দাগ। এভাবে পরপর 3 বার তারানাথ একই কাজ করলো। তারপর কি একটা মন্ত্র বিড়বিড় করতে করতে ধুনির ছাইয়ের মধ্যে থেকে কিছুটা ছাই তুলে নিয়ে কিশোরীর হাতে দিয়ে বলল, এবার এটা আমার উপরে ছোড়ো। কিশোরী যেন কলের পুতুল। তারানাথ যেমনটা বলল সে ঠিক তেমনটাই করল। হঠাৎ মনে হলো চারপাশের বাতাস যেন থমকে গেছে। এতক্ষণ গঙ্গার শান্ত স্নিগ্ধ হাওয়া গায়ে এসে লাগছিল, কিন্তু হঠাৎই সেটা যেন বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল না কিছুতে বন্ধ করে দিল। চারিদিকে কেমন যেন এক অশনির নিস্তব্ধতা, যেন কোনো এক মারণ অমঙ্গলের আশঙ্কায় প্রকৃতি স্তব্ধ হয়ে গিয়েছে। পরিবেশের এহেন পরিবর্তন তারানাথের নজর এড়ায়নি। শুনলাম চাপা গলায় উনি বলছেন, সময় হয়েছে। বলেই তিনি আসন ছেড়ে উঠে বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়তে পড়তে গঙ্গা জল দিয়ে আমার চারপাশে একটা গণ্ডি কাটলেন। তারপর নিজের আর কিশোরীর আসনে একত্রে একইভাবে আরও একটা গণ্ডি কাটলেন। তারপর নিজের আসনে বসে লাল একটা সুতো দিয়ে নিজের বাম হাত কিশোরীর ডান হাতের সঙ্গে বাঁধতে বাঁধতে বললেন, এরপর এখানে যাই ঘটুক, নিজের আসন কোনো মতেই ত্যাগ করবে না। যাই দেখো না কেন, আমি থাকতে তোমাদের দুজনের কোনো ক্ষতি আমি হতে দেব না। ইতিমধ্যে কিশোরীর ভেতর একটা অদ্ভুত ছটফটানি লক্ষ্য করছিলাম। ওর চোখে কেমন যেন এক শূন্য দৃষ্টি, সেটা সোজা নিবদ্ধ গঙ্গার পাড়ের কালো ছায়ার দিকে। মনে হলো ও যেন গণ্ডি ছেড়ে বেরিয়ে যেতে চাইছে, কেবল তারানাথের শক্ত বাঁধন থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছে না। আমার হঠাৎ মনে হলো চারদিকের অন্ধকারটা যেন এগিয়ে এসেছে, যেন সেটা একটা সচল অস্তিত্ব, আমাদের গিলে খেতে চাইছে। তারানাথ আমাকে বলল, খেয়াল রেখো ধনির আগুন যেন না নেবে। আমি ঘিয়ের সরা থেকে ধনির আগুনে 1 চামচ ঘি দিতেই একটা ভয়ানক পুঁতি গন্ধে চারিদিক ভরে উঠল। মনে হলো বুঝি দম বন্ধ হয়ে মারাই পড়ব, কিন্তু না, তারানাথ বলেছে ভয় পেলে চলবে না। আমি প্রাণপণের সাহস সঞ্চয় করে সিধে হয়ে বসলাম। দেখলাম অন্ধকারটা আরো ঘিরে ধরেছে আমাদের। এদিকে কিশোরী যেন আর নিজেতে নেই। খাঁচায় আটকে পড়া বন্য জন্তুর মতো সে ছটফট করছে, যেন ছুটে মিশে যেতে চাইছে বটগাছের সেই অন্ধকারের মধ্যে। এদিকে তারানাথ নিজের সর্বশক্তি দিয়ে ওকে ধরে রেখেছে, মুখে বিড়বিড় করে উচ্চারণ করে চলেছে কিছু। এমন সময় চারিদিকের নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা বাজ পড়ল। সাথে সাথে শুরু হলো হাওয়ার তাণ্ডব। মনে হলো এই ঝড় যেন সবকিছু উড়িয়ে নিয়ে যাবে। খেয়াল করে দেখলাম গঙ্গার অতীরে ঝড়ের আভাস মাত্র নেই।
হাওয়ার দাপট ক্রমশই বাড়ছে। তারানাথ চেঁচিয়ে বলল, আগুন যেন না নেবে। আমি ধুনির মধ্যে আবারও কিছুটা ঘি ঢেলে দিতেই ফের সেই ভয়ানক পুতিগন্ধে ভরে উঠল চারদিক। এবারে যেন আরো বেশি তীব্র। আমার চেতনা যেন আচ্ছন্ন করে তুলল সেই বমনোদ্রেককারী গন্ধ। এমন সময় ওটা ও ওটা 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 কি তারানাথ? আতঙ্কে আমার গলা বুজে এলো। দেখলাম বটগাছটার পিছন দিয়ে সেই গাঢ় তমসার আড়াল থেকে বেরিয়ে আসছে একটা কালো ছায়া শরীর, ঠিক কিশোরীর পেছনে। কি বিভৎস সে শরীর! যেন শরীর থেকে কালো অন্ধকার গলে গলে পড়ছে। হাত পা গুলো সরু সরু, আর তাতে লম্বা লম্বা বাঁকানো নখ। লম্বা সরু হাতখানা হাঁটু ছাড়িয়ে ঝুলছে। মুখমণ্ডলে চোখ, নাক, কানের কোনো চিহ্ন নেই। কেবল চওড়া সাদা দাঁতের একটা শাড়ি মুখের এক কোণ থেকে আরেক কোণে গিয়ে মিশেছে। ঠিক যেন সাক্ষাৎ নরকের জীব, শ্বেত পিশাচ। এই তবে শ্বেত পিশাচ। যদিও সেই ভয়াবহ জীবের কোনো চোখ নেই, তবু মনে হলো একজোড়া ভিজে দৃষ্টি যেন আমারই দিকে তাকিয়ে। পর মুহূর্তেই জীবটার মুখ ঘুরে গেল তারানাথ আর কিশোরীর দিকে। জীবটা যেন এগিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়ালো, তারপর অস্থিরভাবে ওদের চারপাশে ঘুরতে লাগলো। তারানাথের হাত কিন্তু সেই লাল সুতো দিয়ে কিশোরীর সঙ্গে শক্ত বাঁধনে তখনও বাঁধা। মুখে চলেছে অনর্গল মন্ত্রোচ্চারণ। কিশোরী তখনও অস্বাভাবিক রকমভাবে ছটফট করে চলেছে। দেখলাম সেই অন্ধকার অবয়বটা তারানাথদের দিকে এগোতে চেয়েও এগোতে পারছে না। কিসে যেন একটা বাধা পাচ্ছে। আমার মনে হলো সে পিশাচ যেন ইতস্তত করছে, যেন সে যা চাইছে সেটা ঠিক পাচ্ছে না। আস্তে আস্তে একটা জ্যান্ত গোঙানিতে চারপাশটা ভরে গেল। মনে হলো সেটা ওই পিশাচের মধ্যে দিয়েই বেরোচ্ছে, যেন নিষ্ফল ক্রোধে হোমড়াচ্ছে সেটা। ঝড়ের তাণ্ডব চতুর্দিক যেন ছাড়খাড় করে দিতে চাইছে। চাপ চাপ অন্ধকারটা একেবারে আমাদের কাছে এসে পড়েছে। মনে হলো আর কিছু পরেই সেটা আমাদের গিলে নেবে। কোনো মতে ধুনির আগুন সামলে কিশোরীর দিকে চাইলাম। দেখলাম ও যেন সর্বশক্তি দিয়ে বাঁধন কেটে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তারানাথের জন্য পেরে উঠছে না। মন্ত্রোচ্চারণ করতে করতেই তারানাথ ফের চেঁচিয়ে উঠল, আর কিছুক্ষণ সাহস রাখো। এই শেষ ধাক্কা। এটা সামলে নিলেই। কথা শেষ হলো না তারানাথের। দেখলাম পিশাচটা সেই অদৃশ্য বাধাকে উপেক্ষা করে তারানাথ আর কিশোরীর দিকে এগিয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই প্রচণ্ড এক ধাক্কায় ও শরীরটা ছিটকে পড়লো সেই বটগাছটার দিকে, যেদিক দিয়ে সেটা বেরিয়ে এসেছিল। মুহূর্তের মধ্যে চারিদিক ভরে উঠল এক জান্তব আর্তনাদে। তারপর 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 আমার আর কিছু মনে নেই। হুঁশ যখন ফিরল, দেখলাম তারানাথ আমার ওপর ঝুঁকে পড়ে দেখছে, মুখে চিন্তার রেখা। আমি চোখ মেলতে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, ঠিক আছো তাহলে? উঠতে পারবে তো? তারানাথের কণ্ঠস্বরে আর্দ্রতা স্পষ্ট। আমি ঘাড় নেড়ে উঠে বসেই কিশোরীর দিকে চাইলাম। দেখলাম ওর জ্ঞান নেই। বললাম, কিশোরী? তারানাথ ভেজা গলায়, ক্লান্তি মাখা মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, আর কোনো ভয় নেই হে, বিপদ কেটে গেছে।
সেদিন রোজকার মতোই তারানাথের বাড়িতে সন্ধেকালীন আসর বসেছে। কিশোরী বলল, উফ, তারানাথ, এই সমস্ত গল্পের লোভেই তো এখানে আসা। এমন গল্প আর কেউ পারবে শোনাতে? তারানাথ রাগত গলায় বলল, গল্প? ঠিক এই জন্যই তোমাদের মতন অবিশ্বাসকারীদের কিছু বলতে ইচ্ছা করে না। তোমাদের কাছে অলৌকিকের কোনো ব্যাখ্যা নেই, অথচ তোমরা তা মানতে নারাজ। বেশ, আর কোনোদিন যদি তোমাদের কিছু বলি, তবে আমার নাম তারানাথ চক্রবর্তী না। কিশোরী তারানাথের রাগ ভাঙাতে পাসিং শোয়ের প্যাকেটখানা তারানাথের দিকে এগিয়ে ধরল। আমি অবাক চোখে দুজনেরই খুনসুটি দেখছিলাম আর ভাবছিলাম, সত্যি জীবন কত বিচিত্র। সেই ভয়ানক রাতের অভিজ্ঞতার পর 7 দিন কেটে গিয়েছে। সে রাতে অভিচার ক্রিয়া শেষ হওয়ার পর তারানাথ আমার সাহায্যে যখন কিশোরীকে মেসে ফিরিয়ে নিয়ে এলো, তখনও ওর জ্ঞান ফেরেনি। ডাক্তার পরীক্ষা করে বলেছিল, ভয়ের কোনো কারণ নেই, বুঝলে না? প্রচণ্ড রকম মানসিক ক্লান্তির কারণে এইরকম অবস্থা। আমি ওষুধ লিখে দিচ্ছি, 2-1 দিন বিশ্রাম নিলেই সুস্থ হয়ে উঠবেন। চিন্তা নেই, চিন্তা নেই। কিশোরীর জ্ঞান ফিরেছিল পরের দিন সকালে। এই পুরো সময়টা তারানাথ কিশোরীর কাছেই বসেছিল। কিশোরী ঘুম ভেঙে উঠে তারানাথকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, সে কি তারানাথ, আপনারা দুজনে এখানে এত সকালে? তারানাথ মৃদু হেসে উত্তর দিয়েছিল, এমনি, আজ সকালে এই দিকটায় একটা কাজে এসেছিলাম, পথে দেখা হলো, তাই ভাবলাম দুজনে মিলে তোমাকে সুপ্রভাত বলে আসি। তা তোমার ব্যাপারটা কি হে? এত বেলা অবধি পড়ে পড়ে ঘুমোচ্ছ যে? অফিস কাছারি নেই নাকি? হ্যাঁ, পাসিং শোয়ের শেষ টান দিয়ে ছাইদান হিসেবে ব্যবহৃত নারকেলের মালার মধ্যে সিগারেটের দগ্ধাবশেষটা গুজতে গুজতে তারানাথ বলল, তোমাদের তো আগেই বলেছি, তন্ত্রে অদীক্ষিত ব্যক্তিদের কাছে বীজ মন্ত্র বলার নিয়ম নেই। এমনকি তন্ত্র বিচার প্রক্রিয়া ইত্যাদি বলাও বারণ। তবুও তো তোমাদের কিছু কিছু বলি। কিশোরী বলল, আপনার সেই বলাটুকুর জন্যই তো ভিড় জমানো। তবে আজ উঠি, একটা জরুরি কাজ আছে, সেটা সারতে হবে। তারপর উঠে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল, ওই বাড়ি ফিরবে না? আমি বললাম, তুমি এগো, আমি কিছুক্ষণ পরেই বেরোচ্ছি। দেখো বাবা, আমাকে ছাড়াই আবার দীক্ষা টিক্ষা নিয়ে নিও না। বলে হাসতে হাসতে কিশোরী বেরিয়ে গেল। কিশোরী বেরিয়ে গেলে পর আমি তারানাথকে বললাম, তারানাথ, ওই ভয়াবহ স্মৃতি কি কিশোরীর মন থেকে চিরদিনের জন্য মুছে গেছে? তারানাথ অল্প হেসে বলল, যদি তাই হয়, ক্ষতি কি? অপ্রিয় স্মৃতি ভুলে সুখ স্মৃতি আঁকড়ে বাঁচা ভালো নয় কি? আচ্ছা তারানাথ, সত্যি করে বলুন তো, ওর এই স্মৃতিভ্রমে আপনার কোনো কৌশল নেই তো? এ প্রশ্ন আমি তারানাথকে এর আগেও করেছি, কিন্তু তারানাথ প্রত্যেকবারই হেসে আমার প্রশ্ন উড়িয়ে দিয়েছে। আজও এই প্রশ্ন শুনে তেমনই হাসল, কোনো উত্তর করল না। বুঝলাম এই বিষয়ে তারানাথ কোনো কথা বলবে না। আমি ফের জিজ্ঞাসা করলাম, আচ্ছা, সেই শ্বেত পিশাচের কি বিনাশ ঘটেছে তারানাথ? তারানাথ বলল, এ ধরনের অতীন্দ্রিয় জীবের সেই অর্থে কোনো বিনাশ নেই। কেবল যেটুকু করা যায় তা হলো স্থানান্তরিকরণ। আমিও তাই করেছি মাত্র। যে মাত্রা থেকে তার অনুপ্রবেশ ঘটেছিল তাকে সেই মাত্রায় ফিরে যেতে বাধ্য করেছি কেবল। আমি বললাম, আপনি বলেছিলেন সেই রাতে শ্বেত পিশাচ কিশোরীর আত্মাকে নিয়ে যেতই, এর নাকি কোনো অন্যথা হতো না।
তাহলে সে কিশোরীর আত্মাকে নিয়ে যেতে পারল না কেন? তারানাথ মৃদু হাসল, তারপর বলল, কারণ ওর সব থেকে বড় শক্তি ওর দুর্বলতা হয়ে ওকে বাধা দিয়েছিল। মানে? দেখো, এই পিশাচরা স্বাধীন অবস্থায় থাকাকালীন যত শক্তিশালী হয়, কোনো সাধকের সঙ্গে সংযুক্ত হলে তাদের শক্তি বৃদ্ধি পায়, কারণ সে সময় সেই সাধকের শক্তির আহরণ করে থাকে। এই কথা তো আগেই বলেছিলাম তোমাদের। কিন্তু এই অবস্থায় তারা হয় আজ্ঞাবহ দাস, অর্থাৎ যতটুকু কাজ করার আজ্ঞা তাদের থাকে তার বাইরে নিজ ইচ্ছায় বা চাহিদায় তারা অন্য কোনো কাজ করতে পারে না। এই ক্ষেত্রে এই শ্বেত পিশাচের ওপর আজ্ঞা ছিল তুলা লগ্নে জাত কিশোরীর আত্মাহরণের। কিন্তু সে যখন কিশোরীর আত্মাহরণ করবার উদ্দেশ্যে শেষবারের মতন আসে, তখন তার সামনে একটার বদলে দুটো আত্মার প্রকাশ ঘটে। দুটো আত্মা? তার মানে আপনি সেদিন সেই সুতো দিয়ে? হ্যাঁ, আমিও সেদিন শ্বেত পিশাচ নিক্ষেপণের প্রক্রিয়া করেছিলাম, যার ফলে কিশোরীর আত্মার সঙ্গে আমার নিজের আত্মার সংযোগ ঘটে। সেই শীত পিশাচ যখন এসে দুটি আত্মা দেখতে পায়, তখন চাইলেও সে কিশোরীর আত্মা হরণ করতে পারেনি, কারণ তাহলে কিশোরী আত্মার সঙ্গে সঙ্গে আমার আত্মা ওকে হরণ করতে হতো, আর তা করলে ওর আজ্ঞা ভঙ্গ হতো যে। তবু তা সত্ত্বেও সেই শ্বেত পিশাচ একবার শেষ চেষ্টা করেছিল, কিন্তু আমার বন্ধন মন্ত্র এবং আজ্ঞা শক্তির বেড়ার ফলে তার সে চেষ্টা ব্যর্থ হয়। তাই কাজে ব্যর্থ হয়ে সে পুনরায় ফিরে গেছে তার নিজের মাত্রায়। আমি হাফ ছেড়ে বললাম, যাক, তাহলে কিশোরীর ওপর আর কোনো বিপদের সম্ভাবনা নেই, কি তাই তো তারানাথ? আমার কথায় তারানাথের মুখ একটু গম্ভীর দেখালো। সে বলল, না, কিশোরীর বর্তমান সময় একটা বড় ফাঁড়া ছিল, মৃত্যু যোগও ছিল, কিন্তু সেটা কেটে গেছে। অদূর ভবিষ্যতে ওর আর তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই, বরং খুব শীঘ্রই শুভ যোগ আছে। তবে তবে কি তারানাথ? যে সাধক সিদ্ধি লাভের আশায় এই মারণ সাধন ক্রিয়া শুরু করেছিল, কিশোরী ছিল সেই সাধনার শেষ উৎসর্গ, ষষ্ঠ মানব আত্মা। কিন্তু যেহেতু সে এই শেষ উৎসর্গ সম্পন্ন করতে পারেনি, সেহেতু তার হানি ঘটেছে, শক্তি ক্ষয় হয়েছে। এই অবস্থায় তার একমাত্র চিন্তা প্রতিশোধ, এবং আমি তাকে যতদূর চিনি, যতক্ষণ না সে তার প্রতিশোধ নিচ্ছে ততক্ষণ সে সুস্থির হবে না। আমি বিস্ফারিত গলায় বললাম, চেনেন মানে? আপনি কি করে জানলেন সেই সাধককে? তারানাথ ম্লান হেসে বলল, যখন কিশোরীর সঙ্গে আমার আত্মিক সংযোগ ঘটে, সেই মুহূর্তেই সেই শ্বেত পিশাচের সঙ্গেও আমার মানসিক সংযোগ স্থাপন হয়। যেহেতু কিশোরীর আত্মার সঙ্গে এই পিশাচের আত্মিকভাবে জড়িয়েছিল, সেই মানসিক সংযোগের বলে জানতে পেরেছিলাম সে কে। তুমি আর কিশোরীও তাকে চেনে। হ্যাঁ, অবশ্য চোখে কোনোদিনও দেখনি। বিস্ময়ে আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। কোনো মতে জিজ্ঞেস করলাম, এসব কি বলছেন তারানাথ? আমরাও চিনি মানে? কে সে? তারানাথ জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। বাইরে গ্যাস বাতির আলোটা রাস্তার উপর এসে পড়েছে। তার ফলেই হোক কিংবা তারানাথের কথা শুনেই হোক, মটলেনের ওই পরিচিত গলিটাকে কেমন যেন অজানা মনে হচ্ছিল আমার। সেই দিকে চেয়ে থাকতে থাকতেই তারানাথ বলল, আমার বন্ধু
রাজমোহনকে যে শ্বেত বগলার পুজোর মাধ্যমে ক্ষতি সাধন করতে চেয়েছিল, তারই দাদা অম্বিকা ভূষণকে প্ররোচিত করে জয়তলা গ্রামে সে রাতে আমার ওপর প্রাণঘাতী আঘাত আনতে চেয়েও বিফল হয়েছিল। এ হলো সেই চড়ুইটি গ্রামে দেখা হওয়া কাপালিক তান্ত্রিক কালিকাচরণ। শুনছিলেন আমাদের আজকের পর্ব তারানাথ তান্ত্রিক ও শ্বেত পিশাচ, দ্বিতীয় ও অন্তিম পর্ব। কলমে শুভপ্রিয়া, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় সুপ্রতিম, কিশোরী সেনের ভূমিকায় সমীর, কথকের ভূমিকায় রুদ্রনীল। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।